মহারাজ, গোপন সংবাদ আছে। বলো বলো, শীঘ্র বলো। মুর্শিদাবাদের নবাব আপনার রাজ্যে এক গুপ্তচরকে পাঠাচ্ছেন। সে কি? হ্যাঁ মহারাজ, সে খুব তাড়াতাড়ি এসে পড়বে। আর আরো একটা খবর আপনাকে বলার আছে মহারাজ। আবার কি? সেটা আমি আপনার কানে কানে বলি মহারাজ। আরে পুটি, এবার পুজোয় কতগুলো জামা কাপড় পেলি বলতো? 5টা। আমার 5টা। আমার 6টা। আমার 4-4টে। তাই নাকি? খুব ভালো খুব ভালো। আরে এবার তো তোদেরই পুজো মনে হচ্ছে রে। এবার আমাদের দুর্গা ঠাকুরটা কত বড় হবে গোপাল দাদু? মহারাজ এবার সদর থেকে বায়না করে মস্ত বড় ঠাকুর আনাবেন বলেছেন। হ্যাঁ, এবার পুজোয় তোরা খুব মজা করে নে। শোনো, এই তুমি তুমি এদিকে একবারটি এসো তো। ভালো, ডাকলে কেন? সামনে পুজো, সবার মনে কত আনন্দ, কিন্তু আমার মনে বড় দুঃখ গো। সে কি কথা? কেন 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 তোমার মনে আবার দুঃখ কিসের? এই তো সেদিন 3টে শাড়ি দিলাম তোমাকে। শাড়িতে কি আর আনন্দ হয় গো? স্ত্রীর আনন্দ তো স্বামীর যত্নে। ও বাবা, এই দেখো আমি আবার তোমার কি অযত্ন করলাম? করনি? তবে যে পুকুর ঘাটে ভোলা ময়রার বউ আমায় বলল তুমি আমায় ভালোবাসো না, তাই 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 আমায় সব কথা বলো না। এই দেখো গিন্নি, আমার ঘাড়ে কটা মাথা আছে হ্যাঁ, যে আমি তোমায় সব কথা বলবো না? আরে যা জানি সবই তো বলি তোমায়। তাহলে বলো তো বলো, মহারাজ কৃষ্ণচন্দ্রের সিন্ধুকে চাবি কোথায় থাকে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন গিন্নি? হ্যাঁ, তুমি তো মহারাজের কাছের লোক, তুমি নিশ্চয়ই জানো। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে বলো আমাকে। বিশ্বাস করো গিন্নি, আমি সত্যিই জানি না মহারাজের সিন্ধুকের চাবিটা ঠিক কোথায় থাকে। সত্যি বলছো? তুমি জানো না? এই এই ভালো করে ভেবে দেখো না গো। আরে দূর, ভুলভাল বকার সময় পেলে না। যাও 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 যাও, ঘরে যাও দেখি, ঘরে যাও। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, আমি যাই। সামনে পুজো, এই সময় আবার গিন্নির মাথায় কেঁড়া পোকা ভর করলো নাকি? না, নে নে নে, অনেক বেলা হয়ে গেল। এবার তোরা বাড়ি গিয়ে চান খাওয়া সেরে বিশ্রাম কর। আমার পেটেও কে যেন একটা খোঁচা দিচ্ছে। ওই গো গিন্নি, গামছাটা দাও দেখি, চানটা সেরে আসি। গিন্নি, ও গিন্নি, গেল কোথায়? এই তো ঘরে ঢুকলো। গিন্নি, আরে কোথায় গেলে গো? ভোর দুপুরে এত চেঁচাচ্ছ কেন? আরে তুমি বাইরে থেকে ভেতরে আসছো যে? আরে তুমি তো ঘরেই ছিলে। বলো যা, তোমার কি মাথাটাও খারাপ হয়ে গেছে গো? ঘরে থাকলে কি আমার চলবে? এই 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 এতগুলো জামা কাপড় কেচে এই সবে পুকুর ঘাট থেকে ফিরলাম। এই দেখো, এই সবে ফিরলে? তবে যে একটু আগে ওই উঠোনে আমার সঙ্গে কথা বললে। এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাট। আরে ও মন্ত্রী মশাই, আরে আপনার পেছনে কি কোনোভাবে আগুন টাগুন লেগে গেল নাকি? আগুন? দোষ কেন বলো তো গোপাল? না মানে ভাই, এমনি সময় তো আপনার ওই চলতে ফিরতে 18 মাসে বছর হয়, আর আজ দেখছি পায়ে খুর লাগিয়ে একেবারে ছুটে চলেছেন, তাই বললাম আর কি। ছুটছি কি আর সাধে? রাজামশাই জরুরি তলব করেছেন। তোমার সঙ্গে এখন বাজে বকে সময় কাটানোর মতো সময় আমার নেই, চললাম। রে অবাক কাণ্ড, ভর দুপুরে মন্ত্রীর জরুরি তলব। যাকে উনি সবাই যান, আমি বরং পুকুরের দিকেই যাই। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে। কি, এই তো একটু আগে মন্ত্রী মশাই রাজসভার দিকে চলে গেলেন। তাহলে তাহলে ওই দিক থেকে আবার আসছেন কি করে? হ্যাঁ, আমি কি ভুল দেখছি নাকি? না না, মন্ত্রী তো। কি হে গোপাল, ভর দুপুরে এরকম ভ্যাবলা কান্তের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ,
না, তার আগে আপনি বলুন তো মন্ত্রী মশাই, এই একটু আগেই তো আপনি রাজপ্রাসাদের দিকে চলে গেলেন মহারাজের সঙ্গে জরুরি কথা বলতে, তা আবার আপনি ওই দিক থেকে এখানে এলেন কি করে? এতক্ষণে বুঝলাম মহারাজ ঠাকুরের বায়না দিতে আমাকে কেন পাঠিয়েছেন, তোমাকে কেন নয়। মানে মানে তুমি পাগল ছাগল হয়ে গেছো, বেশি খেয়ে খেয়ে না তোমার পেটটাই শুধু ঢোলের মতো ফুলেছে, মাথায় ছিটে ফোটা বুদ্ধি গজায়নি। শোনো গোপাল, আমি গেছিলাম সেই সদরে দুর্গা ঠাকুরের বায়না দিতে, আর এই সবে ফিরছি। কিন্তু কিন্তু আমি তো একটু আগে মন্ত্রীকে, এই দেখো, আমার কি তাহলে সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? প্রথমে গিন্নি, তারপরে মন্ত্রী, এদের সবাইকেই আমি দুবার দুবার করে দেখছি কেন? না গোপাল না, ঠাকুর আসার আগেই অন্য একটা লোক এ রাজ্যে এসে কোনো ক্ষতি করতে চাইছে। ক্ষতি? না, একটু খোলসা করে বলুন তো মহারাজ। নবাব এক গুপ্তচরকে এ রাজ্যে পাঠিয়েছেন, সে আবার অতি ধূর্ত এক লোক। সে কি? নবাব তাকে কেন পাঠিয়েছে মহারাজ? মনে হয় আমার সিন্ধুক থেকে এ রাজ্যের দলিল চুরি করার জন্য। তুমি তুমি বুঝতে পারছো তো গোপাল, দলিল চুরি হয়ে গেলে কি সর্বনেশে কাণ্ডটাই না ঘটবে। হ্যাঁ, বিলক্ষণ বুঝতে পারছি মহারাজ। শুধু তাই নয় গোপাল, এই গুপ্তচর নাকি যে কোনো সময় যে কোনো লোকের ছদ্মবেশ ধারণ করে সবাইকে বোকাও বানিয়ে দিতে পারে। ছদ্মবেশ? আরে কি ভাবছো গোপাল? না, ভাবছি যে মহারাজ, এ রাজ্যে আবার কোনো নতুন রোগ এসে উপস্থিত হলো কিনা। মহারাজ, মহারাজ, রানীমা আপনারে এক্ষুনি একবার ডেকে পাঠিয়েছেন, বলছেন খুব জরুরি দরকার। আচ্ছা আচ্ছা, চলো চলো, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। মন্ত্রীমশাই, বসিয়া বসিয়া ম্যাজ ম্যাজ করে গা, সেই যে গেল, রাজা তো এখনো ফিরিল না। চুপ করো, রাজামশাই রানীমার কাছে গেছেন। না না, মানে দরকারি কথা আছে বললেন, কিন্তু কিন্তু এত সময় পার হয়ে গেল, এখনো তো এলেন না। হ্যাঁ, কোনো সংবাদও তো পাঠালেন না। সব কিছু কেমন যেন গন্ডগোলের মনে হচ্ছে। ওই তো মহারানী এসে গেছেন। হ্যাঁ মন্ত্রী, আমি মহারাজের কাছে জানতে এলাম মা দুর্গার বায়না দেওয়া আছে কিনা। তা তিনি কোথায় গেলেন বলুন তো? ও মা, কিছুক্ষণ আগে দাসীকে দিয়ে আপনিই তো ওনাকে ডেকে পাঠিয়েছিলেন, উনি তো আপনার কাছেই গেলেন। সে কি কথা, উনি তো আমার কাছে যাননি। জাননি, কিন্তু কিন্তু মহারাজ তো অনেক আগেই বেরিয়েছেন। তাহলে কোথায় গেলেন উনি? কি হবে এখন? রানীমা, আপনি উতলা হবেন না, আপনি অন্দরমহলে যান, আমি দেখছি। সবাই মিলে এক্ষুনি মহারাজকে খুঁজতে শুরু করো। হালচাল তো ভালো বলে মনে হচ্ছে না। না, আমি আগে গিয়ে সিন্দুকটা সামলাই। তুমি আমার ওদিকে চললে কোথায়? সিন্দুক পাহারা দিতে হবে মন্ত্রী মশাই। হয়েছে মাথা ব্যথা, আর তুমি দিচ্ছ পেট খারাপের ওষুধ। রাজাকে না খুঁজে তুমি যাচ্ছ সিন্ধুকের কাছে। সেটাই তো এখন বেশি দরকার মন্ত্রী মশাই। একটু সবুর কর, নিজের চোখেই দেখতে পাবি। তোরা এখানেই থাক, আমি একটু ঘুরে আসি। এ কি, তোমরা সবাই উঠে হুড়োহুড়ি করছো কেন? মহারাজ, আপনি ফিরে এসেছেন। উফ, বাঁচলাম। আমরা ভেবেছিলাম আপনি হারিয়েই গেছেন। হ্যাঁ মহারাজ, তাই আমরা বড়ই উতলা হয়ে পড়েছিলাম। আরে আমি তো গেছিলাম বাগানে রানীকে খুঁজতে, কিন্তু খুঁজেই পেলাম না, তাই আবার ফিরে এলাম। আচ্ছা গোপাল, তুমি ওই সিন্ধুক নিয়ে কি একটা বলছিলে, শুনতে পেলাম, বলো। হ্যাঁ ভাই, বলছিলাম যে মহারাজ, ওই আমার বাড়ির সিন্দুকটার উপর অনেক ধুলো পড়েছে মহারাজ, পুজোর আগে পরিষ্কার করতে হবে। সন্ধে হয়ে গেল, তাহলে আমি এখন আসি মহারাজ, আসি। আচ্ছা আচ্ছা, যাও যাও। মহারাজেরও দেখছি সেই রোগ ধরেছে। রে বাবা, ব্যাপারটা তো মোটেও সুবিধের নয়। কিছু একটা গন্ডগোল নিশ্চয় আছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। শোন, এবার একটা মজা হবে। তোরা এই ঝোপের মধ্যে লুকিয়ে থাক, তাহলেই সেটা দেখতে পাবি।
কি মজা গোপাল দাদু? আরে সবুরে মেওয়া ফলে, একটু সবুর কর, নিজের চোখেই দেখতে পাবি। তোরা এখানেই থাক, আমি একটু ঘুরে আসি। তার মানে আমার সন্দেহটাই দেখছি ঠিক। মহারাজ, তুমি কিন্তু এখন এখানে এত রাতে কেন গোপাল? কি চাও? না আসলে আমার ওই শাশুড়ি ঠাকুরন হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছেন তো, তাই মানে। আরে তাতে আমি কি করব শুনি? না আপনি কিছুই করবেন না মহারাজ, যা করার আমি করব। তা করো গে, যাও। এখানে এসেছো কেন? না আমাকে তো তাহলে কদিনের জন্য একটু বাইরে যেতে হবে মহারাজ, সেই জন্যই। অনুমতি তো দিয়েই দিয়েছি, যে চুলোর দুয়ারে পারো যাও, যাও গিয়ে তাড়াতাড়ি। যাব মহারাজ, যাব, কিন্তু যাওয়ার আগে ওই সিন্ধুকের ব্যাপার থাকি, ও কথা না হয় পরেই একদিন বলবো। সিন্ধুকের ব্যাপারে আবার কি কথা? থাক না মহারাজ, ও কথা পরে বললেও চলবে। হ্যাঁ আমি আদেশ করছি, এখনই বলো গোপাল, বলো। অত উত্তেজিত হবেন না মহারাজ, অত উত্তেজিত হবেন না। বলছি আসলে ওই সিন্ধুকের চাবিটা তো আপনি আমায় রাখতে দিয়েছিলেন, আমি সেটা। কি সেটা? আরে সেটা কি মানে? কোথায় আছে চাবিটা? সেটা আমি ওই আম গাছের তলায় মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছি মহারাজ। যে জানে না সে কোনোদিন খুঁজেও পাবে না। আহাম্মক, অত দামি জিনিস কেউ ওইভাবে রাখে? ঠিক আছে, যা হবার হয়েছে, তুমি এখন বিদেয় হও তো বাবু, তাড়াতাড়ি। যে আজ্ঞে মহারাজ। চুপ করে দেখ, এইবার কেমন খেলা শুরু হয়। আরেকটু পরেই সিন্ধুকের চাবি আমার হাতে, তারপর দলিল পত্র নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিলে নগদ 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মহারাজ কৃষ্ণচন্দ্র তখন রাস্তায় বসে বসে ভেরেন্ডা বাজাবেন। না, এবার খোঁড়া শুরু করি। কোথায় গেল? আরে চাবিটা কোথায় গেল? না, এদিকেও তো চাবিটা নেই। না, চাবিটা আমায় পেতেই হবে। চল এবার বেটাকে হাতে নাতে পাকড়াও করি। ওরে বাবা, কি রে? ওরে বাবা রে, মেরে ফেললো। ও কি ব্যাপার, প্রহরী দিয়ে ডাকতে পাঠিয়েছো কেন? কি গোপাল, তুমি মহারাজকে এভাবে বেঁধে রেখেছো? ওরে বাবা, বিদ্রোহ! গোপাল বিদ্রোহ করেছে। বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ আজ। ও বাবা, কি করেছো গোপাল? ওরে, এ আমার কি হলো রে? গোপাল যে রাজা হয়ে গেল। সেপাই তাড়াতাড়ি এসো, বিদ্রোহ হয়েছে, যুদ্ধ করতে হবে। বিদ্রোহ। থামুন তো আপনারা, এই দেখুন। এই, এটা কে? ও মা, এ তো নকল। বাবা, সয় না আমার এত ধকল। হ্যাঁ, এবার বল বেটা, আমাদের মহারাজকে কোথায় লুকিয়ে রেখেছিস? না মানে দেখাচ্ছি তোর ইয়ে। হ্যাঁ, এবার বল বেটা, আমাদের মহারাজকে কোথায় লুকিয়ে রেখেছিস? না মানে দেখাচ্ছি তোর ইয়ে। এই নেবলা, এই পুটি গুলডে টেপা, ধরতো বেটাকে আবার চ্যাংদোলা করি। না বলছি ওই বাগানের মধ্যে মহারাজকে বেঁধে রেখেছি। সে কি সেনাপতি, যাও এক্ষুনি মহারাজকে বাগান থেকে নিয়ে এসো। এইবারে বুঝলেন তো আসল ঘটনাটা কি? সে তো আমি আগেই বুঝেছিলাম যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। সেটা বুঝবেননি? আপনি তো বুদ্ধিমান লোক, তবে কিনা আপনার বুদ্ধিটা ওই চোর পালানোর পরে বেরিয়ে আসে, এই আর কি।
ওরে বাবারে, হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবা, হাত পা গুলো একেবারে ব্যথা ব্যথা হয়ে গেছে। গোপাল, আরে ও গোপাল। এই যে মহারাজ, আর কোনো চিন্তা নেই। আপনাকে যে বেঁধে রেখেছিল সেই ছদ্মবেশী গুপ্তচরটা এখন আমাদের জালেই বাধা পড়েছে। হ্যাঁ, এই বেটা, আজকে তোকে গরম তেলে লুচির মতো ভাজবো। আমার ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। ভুল? বেটা শয়তান, নবাবের ল্যাংবট, নবাবই তোকে আমার দলিল চুরি করতে পাঠিয়েছিল, তাই না? না না মহারাজ, নবাব নয়, ওই পুরস্কারের লোভ দেখিয়ে ওনার উজির মশাই আমাকে এখানে পাঠিয়েছিলেন মহারাজ। তোকে তো পুরস্কার দেবই সেনাপতি। এই এক্ষুনি এক্ষুনি এই বেটা জোচ্চরের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গাধার পিঠে উল্টো করে চাপিয়ে এ রাজ্য থেকে বের করে দাও। এক্ষুনি বের করো। সত্যি সত্যি গোপাল, আরো একবার তোমার জন্যই আমি আর আমার রাজ্য রক্ষা পেল। কিন্তু গোপাল, তুমি কি করে বুঝলে বলো তো যে গুপ্তচরই আমার ছদ্মবেশ নিয়ে সবাইকে বোকা বানাচ্ছে? চুলকানি মহারাজ, চুলকানি। কথায় বলে না, স্বভাব যায় না মোলে। ওই বেটা গুপ্তচর আমার বউ সাজুক আর মন্ত্রী মশাই সাজুক, কেবল কান চুলকতেই থাকে। ওকে যখন আপনার ছদ্মবেশ নিয়ে ওই সিংহাসনে বসে কান চুলকতে দেখলুম, তখনই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। চমৎকার গোপাল, সত্যি সত্যি তোমার কোনো তুলনা নেই। এই মন্ত্রী, আজ থেকে গোপালের মাস মাইনে আরো 50 টাকা বাড়িয়ে দাও। মহারাজ, ওই ছদ্মবেশীটাকে ধরতে এরাও কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। তাই নাকি? মন্ত্রী, ওদেরকেও তুমি অনেক খেলনার মিষ্টি কিনে দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। জয় গোপাল দাদু জয়, জয় গোপাল দাদু জয়। বলছি না, আজ না কাতলার কালিয়া খেতে খুব ইচ্ছে করছে গো। যাও না, বাজার থেকে নিয়ে এসো না। কাতলা মাছ কেনার পয়সা নেই আমার কাছে। জানতাম, সে তো কোনো দিনই থাকে না তোমার কাছে। ওই সংসারের খরচা বাঁচিয়ে কিছু পয়সা জমিয়েছিলাম সোনার কানের গড়াবো বলে। যাই, ওটা নিয়েই বাজারে যাই। ধুর, দেখো ভগবান, দেখো দেখো দেখো, এ তুমি আমাকে কার সাথে সংসার করাতে পাঠালে? দেখো ঠাকুর, দেখো। কি এত বড় কথা? মানছি মানছি, আমার কাছে এখন টাকা পয়সা নেই, তাই বলে গিন্নি আমাকে এইভাবে অপমান করবে? না না, আজ বাজার থেকে একটা গোটা কাতলা মাছ কিনে গিন্নির সামনে ছুঁড়ে ফেলতে না পারলে আমার কিছুতেই শান্তি হবে না। কিন্তু কাতলা মাছের যে অনেক দাম, এত টাকা। হ্যাঁ, মহারাজ আছেন তো, যাই রাজসভায় গিয়ে মহারাজের কাছ থেকে এই মাসের বেতনটা অগ্রিম চেয়ে নিই। মহারাজ, আজকে রাজসভা রাজবাড়ি ছেড়ে এই পুকুর ধারে বসেছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কি কারণ মহারাজ? দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হওয়ার কি আছে, সবুর করো, সব জানতে পারবে। মহারাজের মনে হয় ওই প্রকৃতির হাওয়া খেতে খেতে রাজসভা পরিচালনা করার ইচ্ছে হয়েছে, তাই আজ ওই মহারাজ পুকুর পাড়ে রাজসভা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। না না সেনাপতি, শুধু হাওয়া খাওয়ার জন্য নয়, আরো একটা কারণ আছে। এবার বুঝেছি মহারাজ, আপনি হাঁসেদের সাঁতার কাটা দেখতে দেখতে রাজসভা পরিচালনা করবেন, তাই আজ এই পুকুর পাড়ে রাজসভা বসেছে। শুধু রাজসভা পরিচালনা নয়, আজ থেকে আমি এদের পুষ্পরাজ বৈদ্য। এত কিছু থাকতে শেষে হাঁস? তুমি বেশি প্যাঁক প্যাঁক করো না তো মন্ত্রী, আমার ইচ্ছে হয়েছে তাই আমি পুষব এবং হাঁসই পুষব। রাগ করছেন কেন মহারাজ? আমি তো এমনি মানে রাজসভা ফাঁকা দেখে ভাবলাম আজ বুঝি ছুটি, কিন্তু রানীমাকে জিজ্ঞাসা করতে উনি বললেন আজ নাকি রাজসভায় পুকুর ধারে বসবে। হ্যাঁ গোপাল, রানী ঠিকই বলেছে। এসো এসো এসো।
রাজসভা রাজবাড়িতে বসুক আর পুকুর পাড়ে বসুক, গোপাল প্রত্যেক দিন দেরি করে রাজসভায় আসতো। আজও তাই এসেছে আর ভবিষ্যতেও আসবে। সত্যি মন্ত্রী, এটা কিন্তু তুমি একদম খাঁটি কথা বলেছো। আগে আমি এমনি এমনি দেরি করিনি মহারাজ, খুব অভাবে আছি, তাই তো আপনার কাছে ছুটে এলাম। যদি এই মাসের বেতনটা অগ্রিম পাওয়া যেত তাহলে এই অধমের খুব উপকার হতো মহারাজ। কোনো দরকার ছাড়া তো তুমি ছুটে আসো না গোপাল, তোমাকে আমি খুব ভালো করেই চিনি। মহারাজ গোপালকে একদম অগ্রিম বেতন দেবেন না। বেটা বেতন হাতে পেয়ে বাকি মাসটা রাজসভা কামাই করে ঘরে বসে বসে খাবে আর মোষের মতন নাক ডেকে ঘুমোবে। না 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 না, তাহলে তো গোপাল কি অগ্রিম বেতন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহারাজ দয়া করে মন্ত্রী মশাইয়ের কথায় নাচবেন না মহারাজ। আপনি নিজে একটিবার বিবেচনা করে দেখুন, অগ্রিম বেতন না পেলে এই অধম যে না খেতে পেয়ে মরবে মহারাজ। কত ছাড়া হাস কোথাকার, তবে রে বেটার ছেলে, আজ তোকে মেরেই ফেলবো। দেখেছেন মহারাজ গোপাল কেমন আপনার শখের পোষা হাঁসকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। গোপাল, তোমার সাহস তো কম নয়, তুমি আমার পোষা হাঁসকে আমার সামনেই তাড়া করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, আপনার পোষা হাঁস? হ্যাঁ গোপাল, মহারাজ অনেক শখ করে হাঁসগুলো আনিয়েছেন পুষবে বলে, আর তুমি কিনা তাদের মেরে ফেলবে বলে তাড়া করলে। মহারাজ আমার মনে হয় গোপাল হাঁসগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি, বেটা হাঁসের মাংস খাওয়ার ধান্দা করছে। কি? আমার পোষা হাঁসের মাংস? গোপাল, অগ্রিম বেতন তো তুমি পাবেই না। যাও যাও তো, এবার বাড়ি যাও। এসে থেকে দেখছি মহারাজ আপনি আমাদের মন্ত্রী মশাইয়ের কথায় নেচে যাচ্ছেন। অগ্রিম বেতন দেবেন না ঠিক আছে, তাই বলে এইভাবে আমাকে সবার সামনে ছোট করবেন না মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের মান সম্মানে লেগেছে। আগে আমার মান সম্মান আছে তাই লেগেছে, আপনার তো সেটাও নেই মন্ত্রী মশাই। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে এই অপমানের বদলা আমি নেবই। কি খালি হাতে বাড়ি এলে কেন শুনি? মহারাজের কাছে গিয়েছিলাম গিন্নি। মহারাজ কি বললেন? অগ্রিম বেতন দিলেন? অগ্রিম বেতন তো দূরের কথা, উল্টে অপমান করে তাড়িয়ে দিলেন। সব হয়েছে এই শুটকো মন্ত্রী আর মহারাজের পোষা হাঁসের জন্য। সে কি, এবার আমরা খাবো কি শুনি? দুপুরে নুন দিয়ে ভাত মেখে কোন রকমে খেয়ে নিতে হবে গিন্নি। আর রাতে? রাতে রাতে জমিয়ে রান্না হবে গিন্নি, কবজি ডুবিয়ে খাবো। দূর ছাতা, ভালো লাগে না। হিয়ালি না করে কি রান্না করবে সেটা বলবে তো। হাঁসের ডিম গো গিন্নি, আজ রাতে আমরা হাঁসের ডিম খাবো। হাঁসের ডিম? যে হাঁসের জন্য আজ আমি অগ্রিম বেতনটা পেলাম না, সেই হাঁসটা আজ রাতে ডিমই দেবে। বলি হাঁস কি তোমার বন্ধু? তুমি কি করে জানলে যে আজ ওই হাঁসটা ডিম দেবে? আমার বুদ্ধি আছে। হাঁসটা যখন জল থেকে উঠে আমার কাছে এলো তখন তার মুখে আমি খড় পাতা দেখেছি। পাখিরা খড় পাতা কখন জোগাড় করে বলতো? যখন ওরা ডিম পাড়ে তখন। তাহলে ও মা, কি বুদ্ধি তোমার! আমার নাম হলো গোপাল ভাঁড়। যাই, একবার গিয়ে দেখে আসি আমার পোষা হাঁসেদের কি অবস্থা। আর দেরি করা ঠিক হবে না।
গতকালই দেখে গেলাম আমার পোষা হাঁস 2টো ডিম পেড়েছে, আর আজ সেগুলো গেল কোথায়? প্রহরী, এই প্রহরী! আগে বলুন মহারাজ। ডিম কোথায়? ডিম? কিসের ডিম মহারাজ? ঘোড়ার ডিম। হ্যাঁ, ঘোড়ার ডিম? আগে যতদূর জানি ঘোড়া তো ডিম দেয় না মহারাজ। চুপ! কি হয়েছে মহারাজ? আমার পোষা হাঁসের 2টো ডিম চুরি হয়ে গেছে, এদিকে কেউ কিছুই জানে না। হ্যাঁ, হাঁসের ডিম চুরি? না না, এই যে সেজনের কাজ নয় মহারাজ। আমার মনে হয় এই চুরির পিছনে চেনা জানা কারুর হাত আছে। চেনা জানা চোর? কিন্তু সে কি? গোপাল মহারাজ, মনে নেই? গোপাল যাওয়ার সময় হুমকি দিয়ে গিয়েছিল। আমার মনে হয় এটা গোপালেরই কাজ। ঠিক ঠিক, গোপালই তো বলেছিল অপমানের বদলা নেবে, কিন্তু গোপাল। কিন্তু কিছুই নেই মহারাজ। আজ থেকে আমি আপনার পোষা হাঁসের পাহারায় থাকবো। গোপালকে হাতে নাতে না ধরা পর্যন্ত আমার শান্তি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চুরি যেই করে থাকুক না কেন, তাকে হাতে নাতে ধরতেই হবে। তারপর আমি চোরকে না আচ্ছা করে শিক্ষা দেব। মহারাজ, আপনি দেয়ালের কাছে মাছ জমা রাখতে দিয়েছেন। চোরকে তো আমি ধরবই, কিন্তু তার আগে আমি নিজে যে চুরি করব। হ্যাঁ, এই ওঠো বলছি, ওঠো বলছি। বলি রাতে কি না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, ও ভগবান, দেখো দেখো দেখো। ধুর, এই কথায় কথায় ভগবানকে ডাকা বন্ধ করো তো গিন্নি। না, আজও দেখছি একবার রাজবাড়ির দিকে যেতে হবে। হাঁসের ডিম আনতে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কোনো তো উপায় দেখছি না গিন্নি। ব্যাটার ছেলেগুলোকে সেই কখন আসতে বলেছি, এখনো আসার নাম নেই। হ্যাঁ, মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। টুকি না, মস্করা করছিলাম। তোদের এতক্ষণে আসার সময় হলো? কি করব বলুন মন্ত্রী মশাই, পা বাঁচিয়ে আস্তে আস্তে একটু একটু দেরি হয়ে গেল। থাক থাক, আর অজুহাত দিতে হবে না। দাঁড়া, এটাকে আমার বাড়িতে দিয়ে আয়, আর গিন্নিকে বলবি কষিয়ে মাংসটা রাঁধতে। আমাদের নিমন্ত্রণ করবেন না বুঝি মন্ত্রী মশাই? আচ্ছা, তোরাও চলে আসিস। আজ হাঁসের মাংস আর ভাত, এর বেশি কিছু খাওয়াতে পারবো না কিন্তু। ওতেই হবে মন্ত্রী মশাই। চল ঘটা, চল। চোর 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 ধরেছি মহারাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। খোল বলছি, ছাড়। আজ তোর মুখটা দেখেই ছাড়ব আমি। এই দেখুন মহারাজ, চোর চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে। কি গোপাল, তুমি দেখেছেন মহারাজ, বলেছিলাম না? আগে আগে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, পেটের দায়ে 2টো ডিম চুরি করেছিলাম। শুধু ডিম নয় মহারাজ, গোপাল হাঁসও চুরি করেছে। তাকিয়ে দেখুন, 5টা হাঁসের মধ্যে একটা হাঁস গায়েব। ছি ছি গোপাল, তুমি এরকম কাজ করবে আমি ভাবতেই পারিনি। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছে মহারাজ, আমি হাঁস চুরি করিনি। তাহলে হাঁসটা গেল কোথায় শুনি? মহারাজ, আপনি গোপালের কোনো কথা শুনবেন না। গোপালই হাঁস চুরি করেছে। গোপাল, তোমার আগামী মাসের পুরো বেতনটাই আমি কেটে দিলাম হাঁস চুরির ক্ষতিপূরণ হিসেবে। যাও যাও, এবার বাড়ি ফিরে যাও। আমি তোমার মুখই দেখতে চাই না। হ্যাঁ,
চুরি না করেই ক্ষতিপূরণ দিতে হবে? মহারাজ মহারাজ, আমি হাঁস চুরি করিনি, চোর অন্য কেউ। আপনি আমাকে 3 দিন সময় দিন মহারাজ, আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। তাই না? কথায় আছে চোরের মায়ের বড় গলা। তুমিও তো কিছু কম যাও না দেখছি গোপাল। সে তো সময় আসলেই দেখা যাবে মহারাজ। আমি প্রমাণ করেই ছাড়বো হাঁস অন্য কেউ চুরি করেছে, গোপাল ভাঁড় চুরি করেনি। গোপাল কিভাবে প্রমাণ করে দেখবো। আজ রাতেই ওই হাঁসটা যাবে আমার পেটে। কই 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 দাও, আজ কটা ডিম আনলি শুনি? হাঁসের ডিম নয় গিন্নি, ঘোড়ার ডিম এনেছি। তবে বলি শোনো। উমা, এত কিছু হয়ে গেল! তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আগামী মাসটা আমাদের পুরো খালি পেটে থাকতে হবে গো। তখন কি হবে গো? না না, ওটি হতে আমি দেব না। যে করেই হোক আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। কিন্তু কিভাবে প্রমাণ করবে শুনি? চোর কি তোমাকে জানিয়ে চুরি করতে যাবে? চোর যখন একবার চুরি করেছে তখন সে চোর আবার আসবে গিন্নি, আসবেই আসবে। আমাকে শুধু ফাঁদ পেতে রাখতে হবে, তারপর চোর তাতে পা দিলেই খপাত করে চেপে ধরবো। পেয়েছি গিন্নি, পেয়েছি। চোর ধরার উপায় খুঁজে পেয়েছি। দাও দাও দাও, এখন খেতে দাও দেখি, কাল সকালে যা করার করব। কিন্তু কি দিয়ে খাবে শুনি? কেন? গরিবের উৎকৃষ্ট খাদ্য, নুন দিয়ে গরম গরম ভাত। তোমাকে আরেকটু মাংস দিই? একটু কেন, যা আছে সব ঢেলে দাও। খুব ভালো রান্না হয়েছে, খুবই উৎকৃষ্ট ব্যঞ্জন। রাজবাড়িতে এখনো 4টে হাঁস আছে গিন্নি। আগামীকাল রাতে আরো একটা হাঁস আমি চুরি করব। চুরি করবে মন্ত্রী আর দোষ হবে গোপালের নামে। ভিজে মাটি নিয়ে কি হবে গোপাল দাদু? আছে আছে, কাজ আছে। এই ভিজে মাটি দিয়েই আমি চোর ধরবো। যে সে চোর নয় বাবা, হাঁস চোর। ভিজে মাটি দিয়ে চোর ধরবে? এই দাদুর মনে হয় না মাথাটাই খারাপ হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। এবার শুধু আজ রাতের অপেক্ষা। আজ চোর এলে ভালো, না হলে আমাদের আবার কাল আসতে হবে মাটি ভেজানোর জন্য। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আবার হাঁস চুরি হয়ে গেছে মহারাজ। আবার চুরি? মহারাজ, আমার মনে হয় এটাও গোপালের কাজ। আপনি আজই গোপালের গর্দান নেওয়ার ব্যবস্থা করুন। চোর আসলে কে সেটা না জেনে কি গোপালের গর্দান নেওয়া উচিত হবে মহারাজ? গোপাল কোথায়? আরে গোপালকে এক্ষুনি ডেকে পাঠাও। গোপালই বলেছিল আসল চোর ও ধরে দিবে। ও যদি আসল চোর ধরতে না পারে তাহলে আমি আজ গোপালেরই গর্দান নেব। আগে কার গর্দান নেওয়ার কথা হচ্ছে মহারাজ? কার আবার? তোমার? আমি কি করলাম মহারাজ? গতকাল আরো একটা হাঁস চুরি হয়ে গেছে গোপাল। আমি জানতে চাই এটা কার কাজ। ও, এই ব্যাপার। কোনো চিন্তা করবেন না মহারাজ,
চোর আজই ধরা পড়বে। কি করে ধরা পড়বে শুনি? চোর তো চুরি করে পালিয়েছে। পালিয়ে আর কোথায় যাবে? ওই দেখুন চোরের পায়ের ছাপ। এসব কি গোপাল? আগে গোপালের বুদ্ধি মহারাজ। আমি গতকাল হাঁসের ঘরের সামনে কাদা লেপে দিয়ে গেছিলাম। রাতে চোর ওই কাদায় পা দিয়েছে, পা ভিজে থাকার কারণে চোরের পায়ের ছাপ পড়ে গেছে। এবার ওই পায়ের ছাপের সঙ্গে সবার পা মিলিয়ে দেখলেই চোর ধরা পড়বে মহারাজ। এবার কি হবে? বাহ বাহ, তবে আর দেরি কেন? এক্ষুনি ডেকে পাঠাও রাজ্যের সব প্রজাদের। আগে কাজটা ঘরের লোকেদের দিয়ে শুরু করলে হতো না মহারাজ? তারপর না হয় বাইরের লোককে ডেকে পাঠানো যেত। তুমি কি বলতে চাইছো গোপাল? রাজসভার সদস্যদের মধ্যে কেউ চুরি করেছে? সে তো পায়ের ছাপ মিলিয়ে দেখলেই বেরিয়ে যাবে মন্ত্রী মশাই। যান, এবার একে একে আপনারা গিয়ে ওই পায়ের ছাপের সঙ্গে নিজেদের পা মিলিয়ে দেখুন দেখি। না 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 না, এদের মধ্যে কেউ চুরি করেনি। কিন্তু তবে করলোটা কি? দাঁড়ান মহারাজ, এখনো আমাদের মন্ত্রী মশাই যে বাকি আছেন। মন্ত্রী মশাই, এবার আপনি দয়া করে যান। না, আমি কেন যাব শুনি? আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হয়? মন্ত্রী, সবাই যখন গেছে তখন তোমাকেও যেতে হবে। যাও যাও যাও, বেশি কথা বাড়িও না। দেখুন মহারাজ, চোর ধরা পড়েছে। মন্ত্রী, তুমি? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না, আমাকে ক্ষমা করে দিন। ছি 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 ছি, নিজে চুরি করে গোপালের উপর দোষ চাপানো? আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। বাঁচান মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আর এই ভুল হবে না। এবার তুমি হাঁসেদের সঙ্গে সাঁতার কাটো। এত সহজে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও গোপাল। আমি তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। আজই তুমি তোমার অগ্রিম বেতন নিয়ে যাও। ধন্যবাদ মহারাজ। কেউ চুরি করে স্বভাবে আর কেউ করে অভাবে। আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। দিলাম গোপাল, দিলাম। তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মহারাজ, তাহলে আমাকেও ক্ষমা করে দিন। না 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 না, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। ওরে বাবা রে, বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম, বাঁচান বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম। এ কি অনাসৃষ্টি কাণ্ড বলতো? শ্রাবণ মাস শেষ হতে চললো, এখনো আকাশ ভেঙে জমিয়ে বৃষ্টি নামলো নি। যা বলেছো, আর তো কদিন বাদেই দুর্গা পুজো। বৃষ্টির অভাবে এখনো তেমন করে জমিতে ধান রুইতে পারলাম না। কি যে আছে কপালে। আসলে মনে হয় ভগবান আমাদের ওপর কুপিত হয়েছেন, তাই এই কম বৃষ্টি। ভালো বৃষ্টি পেতে হলে ওই ভগবানের পুজো করতে হবে। আমরা গরিব মানুষ, ভগবানের পূজা করার মতো সামর্থ্য কোথায় আমাদের? আমি বলি কি, সকলে মিলে চলো মহারাজের কাছে চলো। তিনি দয়ালু মানুষ, এই বিপদে তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। তাহলে তাই চলো চলো চলো, কালী মহারাজের কাছে চলো 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 চলো। তোমাদের কথা শুনলাম। অবশ্য এই কম বৃষ্টিপাতের জন্য আমিও কম চিন্তিত নই। ঠিক আছে, দেখি দেখি তোমাদের জন্য কি করা যায়। মহারাজের জয় হোক। তোমাদের সবাইকেই বিশেষ সভায় ডাকার কারণটা হলো, এবছর আমার রাজ্যে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত। হ্যাঁ মহারাজ, খুবই কম
বৃষ্টি হয়েছে এবার। গতকালই এ রাজ্যের কৃষকেরা মহারাজের কাছে এসেছিল। হ্যাঁ, ভালো বৃষ্টিপাতের আশায় তারা আমায় কিছু একটা করার জন্য আবেদনও করে গেছে। আচ্ছা আচ্ছা বিজ্ঞানী, তুমি বলো তো, মানে কি করলে ভালো পরিমাণ বৃষ্টি হবে? মহারাজ, যথেষ্ট বৃষ্টিপাতের জন্য আমাদের প্রয়োজন চারপাশের পরিবেশকে শীতল রাখা। এর জন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো খুব দরকার। কারণ বিজ্ঞান বলছে বেশি পরিমাণ সবুজ বৃক্ষই পারে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কালো মেঘকে টেনে আনতে। খুব ভালো প্রস্তাব মন্ত্রী। মন্ত্রী, তাহলে কাল থেকেই ওই বৃক্ষরোপণের ব্যবস্থা শুরু কর। হ্যাঁ, মহারাজের আদেশ শিরোধার্য। কিন্তু মহারাজ, অপরাধ না নিলে বলি যে এ সেই গাছে কাঁঠাল গোঁপে তেলের মতো গল্প হয়ে গেল না। বিজ্ঞানীর কথা মতো এখন গাছ পুঁতলে সেই গাছ যখন বড় হয়ে বৃক্ষ হবে তখন বৃষ্টি হবে। কিন্তু এ বছরটা কি করে বৃষ্টি হবে সেটা তো বলতে পারলো না। বাতাসের গতি প্রকৃতি আর আকাশে আংশিক কালো মেঘের আনাগোনা দেখে অনুমান করা যায় যে আগামী 8-10 দিনের মধ্যেই যথেষ্ট বৃষ্টি নামবে। আবার অনুমান? তুমি কেমন বিজ্ঞানী হে? হ্যাঁ, শুধু পরিকল্পনা আর অনুমান। বৃষ্টি কবে হবে সেটা বলতে পারো না? আচ্ছা, কি করে বলবে? বৃষ্টি তো আর ছেলের হাতের মোয়া নয় যে হাত ঘুরিয়ে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে বলে ছড়া কাটলেই আকাশ থেকে ছচ্ছর করে বৃষ্টির জল ঝরে পড়বে। তুমি চুপ করো। একটা গভীর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে ফুট করে ফুট কাটা। মহারাজ, আপনি গোপালকে এই সমস্যার সময় ভাড়ামি করতে বারণ করুন। এই গোপাল, তুমি এখন তোমার মুখটা বন্ধ রাখো তো। যথা আজ্ঞা। এই মুখে কুলুপ দিলাম, কিন্তু কানটা খোলা রাখলাম। মহারাজ, এসব বৃষ্টি ফৃষ্টি হবে কি হবে না এসব ব্যাপারে আমাদের রাজ জ্যোতিষী মশাই বলতে পারতেন। কিন্তু উনি তো মাসখানেকের জন্য হরিদ্বারে গেছেন কোনো এক প্রসিদ্ধ জ্যোতিষীর কাছে জ্যোতিষ চর্চা করতে। সেটাই তো হয়েছে মুশকিল। জ্যোতিষী থাকলে না হয় গণনা টননা করে বলে ফেলতো। চিন্তা নেই মহারাজ, আমাদের সভায় আরো একজন মহাজ্ঞানী জ্যোতিষ শাস্ত্রে পণ্ডিত আছেন, আমাদের পণ্ডিত মশাই। বড় কি আমাদের পণ্ডিত মশাই? হ্যাঁ, তবে আর বলছি কি, জ্যোতিষ শাস্ত্রে উনি কারো থেকে কম জান না। যতদিন জ্যোতিষী মশাই না ফিরছেন ততদিন এ ব্যাপারে উনি সামনে নিতে পারবেন। বেশ বেশ, তাহলে পণ্ডিত তুমি বলো এই সমস্যার কি সমাধান? শাস্ত্রে বলেছে ভগবান আর ধরিত্রী দেবী কুপিত হলেই এমনটা হয়। অতিবৃষ্টি অনাবৃষ্টি এইসব আর কি। তাই আমার প্রস্তাব, একটা বড় করে পুজো পাঠের ব্যবস্থা করুন। খুব বড় করে হোম যজ্ঞ। তাতে করে বৃষ্টি নামবে? নামবে কি মহারাজ? আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমি হলফ করে বলতে পারি এটাই হলো ঈশ্বরকে তুষ্ট করে বৃষ্টি আনার একমাত্র উপায়। ঠিক আছে, তাহলে তার ব্যবস্থাই করো। এতে কিন্তু খরচা অনেক। না না, খরচের জন্য চিন্তা করতে হবে না। তুমি ফর্দ তৈরি করো। তাহলে তো মন্ত্রী মশাইয়ের সঙ্গে ফর্দ নিয়ে একবার বসতে হয়। বসো, তবে মনে রেখো হোমযজ্ঞ শেষ হবার সাথে সাথেই বৃষ্টি যেন নামে। নামবে তো অবশ্যই। হয়তো এমনও হতে পারে যে যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি নামলো। পুরাকালে মুনি ঋষিদের আমলে তো এমনটাই হতো। বেটা এমন ভাব দেখাচ্ছে ওই যেন পুরাকালের মুনি ঋষি। চুপ চুপ, শুনতে পাবে। পেলে পাবে, আমি কি ওদের ভয় করি নাকি? বলো, কি ফর্দ বানালে? এই যে পড়ে শোনাও। চাল 100 মণ, ধুতি 50টা, শাড়ি 50টা, হোমের ঘি 10 মণ, এছাড়া তিল, হরিতকি, মিষ্টান্ন, ও হ্যাঁ, গামছা 25টা। ঠিক হয়েছে মন্ত্রী মশাই? তোমার মাথা আর আমার মুন্ডু হয়েছে। আরে বাবা, কতদিন বাদে রাজবাড়িতে যজ্ঞ হবে, আর এমন ফর্দ করে আনলে যেন গরিবের ঘরে কার্তিক পূজা হচ্ছে। বাড়াও ফর্দ বাড়াও। চাল করো 300 মণ, ধুতি শাড়ি 200টা করে, আর
হোমের ঘি করো 30 মণ। 30 মণ? হ্যাঁ 30 মণ। এর মধ্যে অর্ধেক দোকানিকে বিক্রি করে দেব। সে করুন, ক্ষতি নেই, কিন্তু এতে আমার লাভ। লাভ? মনে রাখবে, যজ্ঞের ডামাডোলে মহারাজের মাথায় হাত বুলিয়ে যা কিছু কামিয়ে নেওয়া যাবে তার ভাগ হবে আধা আধি। কি রাজি তো? রাজি মানে খুব রাজি। সামনে পুজো আসছে, এই সময় নেপো সেজে যতটা দই মেরে দেওয়া যায় আর কি। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। খুব সাবধানে ওগুলো থলিতে ভরে যজ্ঞস্থলে নিয়ে সুকৌশলে আসলের সাথে পাল্টাপাল্টি করে নেবে। বুঝেছো? বুঝেছি। নকল স্বর্ণ মুদ্রা যজ্ঞের আগুনে পুড়ে ছাই হবে, আর আসলগুলো আসবে আমাদের ট্যাঁকে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। বুঝেছো তাহলে? আচ্ছা একটা কথা বলো তো, যজ্ঞ করে সত্যিই কি তুমি বৃষ্টি নামাতে পারবে? আমি তো সবাই তোমাকে জ্যোতিষ শাস্ত্রে মহাপণ্ডিত ফণ্ডিত বলে কায়দা দেখালাম। খেপেছেন? আমি কি মুনি ঋষিদের মতো অত মন্ত্র জানি নাকি? তাহলে তো ঘোর সমস্যা। বৃষ্টি না নামলে মহারাজ কিন্তু তোমায় ছেড়ে কথা বলবেন না। জানি তো। সর্বনাশ! তাহলে এত বড় ঝুঁকিটা তুমি নিচ্ছ কেন? ওই যে বিজ্ঞানীর কথার উপরে ভিত্তি করে। বিজ্ঞানী কি বলেছে মনে নেই? আগামী 8-10 দিনের মধ্যেই যথেষ্ট বৃষ্টি নামবে। আমি তাই স্থির করেছি যজ্ঞের আয়োজন আর দিনক্ষণ স্থির করতে করতেই 6-7 দিন লাগিয়ে দেবো। তারপর যজ্ঞ শেষ হতে হতে আরো 2 দিন, মানে গিয়ে দাঁড়ালো ওই 8-10 দিন। হ্যাঁ, এমনও তো হতে পারে যে সকলে দেখলো যজ্ঞ শেষ হলো আর ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কেমন? আহা, কি মতলব! ঝড়ে বক মরল আর ফকিরের কেরামতি বাড়লো। সাবাস রাজপণ্ডিত, সাবাস! আমার নেপো চাঁদের কি বুদ্ধি, কি বুদ্ধি! তা নেপো সেজে দই যদি মারতে হয় তাহলে ফর্দে আর একটা জিনিস যোগ করো। কি? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা? দুজনে পকেটে পুরবা। বলো কি 1000 স্বর্ণ মুদ্রা? আগে হ্যাঁ মহারাজ। তা যজ্ঞে এতগুলো স্বর্ণ মুদ্রা কি কাজে লাগবে? একবার করে ওম ধুমায়িতো নমঃ বলে একটা একটা করে স্বর্ণ মুদ্রা যজ্ঞের আগুনে ফেলতে হবে। স্বর্ণ মুদ্রা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ঠিকই, কিন্তু সৃষ্টি করবে ধোঁয়া। 1000 স্বর্ণ মুদ্রার সম্মিলিত সোনালী ধোঁয়া গিয়ে ঢেকে ফেলবে সোনার বরণ সূর্যকে। সারা আকাশ ঢেকে যাবে কালো অন্ধকারে, আর তখনই শুরু হবে শ্রাবণের বাড়িধারা। রাজপণ্ডিত, কি গভীর তোমার শাস্ত্র জ্ঞান! আচ্ছা, কবে শুরু করবে তাহলে যজ্ঞটা? মহারাজ, আজ তো সোমবার, সামনের বুধবারের পরের বুধবার যজ্ঞ শুরু হবে। যজ্ঞ চলবে 2 দিন ধরে। তাহলে মন্ত্রী, যজ্ঞের কথা ঘোষণা করে সারা রাজ্যে ঢেনা পিটিয়ে দাও। হ্যাঁ, প্রজারা সবাই যেন দেখতে আসে এই যজ্ঞ, যেন বুঝতে পারি তাদের মঙ্গলের জন্য এই রাজা কতখানি করতে পারে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। শোনো, আমি 1000 নকল স্বর্ণ মুদ্রা বানাতে দিয়েছি। ঠিক সময় ওটা চলে যাবে তোমার বাড়ি। যজ্ঞের দিন খুব সাবধানে ওগুলো থলিতে ভরে যজ্ঞস্থলে নিয়ে সুকৌশলে আসলের সাথে পাল্টাপাল্টি করে নেবে। বুঝেছো? বুঝেছি। নকল স্বর্ণ মুদ্রা যজ্ঞের আগুনে পুড়ে ছাই হবে, আর আসলগুলো আসবে আমাদের ট্যাঁকে। সামনের দুর্গাপুজোটা বেশ ভালোই কাটবে আমাদের। যা বলেছেন সবই আপনার বুদ্ধি। তবে যজ্ঞস্থলের হাত ছাপায়ের কাজটা কিন্তু খুব সাবধানে সারতে হবে। মনে রাখবে, ওই পেট মোটা গোপাল কিন্তু আশেপাশেই থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, মন্ত্র উচ্চারণের মধ্যেই এমন শাস্তি দেবো না, গোপাল তো গোপাল, শিবের বাবাও না টেট্টি পর্যন্ত পাবে না। জানো গোপাল, আমার না খুব কষ্ট হচ্ছে। আমাদের মহারাজ বিজ্ঞানের উপর ভরসা রাখতে না পেরে শুধুমাত্র রাজপণ্ডিত
আর ওই মন্ত্রীর কথায় সেই ধর্মের হাড়ি কাঠেই মাথা গলালেন। আচ্ছা আচ্ছা, তুমি কি বিশ্বাস করো যে হোম যজ্ঞ করে বৃষ্টি নামানো যায়? কি আর করবেন বলুন, আমরা সকলেই যে রাজকর্মচারী। তবুও তো আমি বিজ্ঞানী, তাই মহারাজের এই অপব্যয়টা কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি বলো গোপাল, যজ্ঞের হুজুগে জলের মতো যে টাকা খরচ হচ্ছে, সেই টাকায় কত ভালো কিছু করা যেত। হ্যাঁ, আরে বাবা, আমি তো বলেছিলাম যে বৃষ্টির জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে, তা না। রাজপণ্ডিত, তাহলে শুরু করো। হ্যাঁ মহারাজ, শুভ সময় আসন্ন, এইবার শুরু করব। মহারাজ, স্বর্ণমুদ্রা এই নাও, পুরো 1000 আছে এতে। মহারাজ, আপনি হয়তো জানেন যে সোনা অথবা রত্নকে প্রথমে শুদ্ধ করে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। তাহলে তো আমার একটি ঘর লাগবে মহারাজ, যে ঘরে বসে আমি নিরিবিলিতে এই স্বর্ণ মুদ্রাগুলিকে শোধন করে নিতে পারি। ঠিক আছে, তুমি আমার শয়নকক্ষে যাও, নিরিবিলিতে শোধন করে নিয়ে এসো। হ্যাঁ, যাও। যাক বাবা, রাজপণ্ডিতের বুদ্ধি আছে, এবার হবে আসলে আর নকলে পাল্টা পাল্টি। সোনার টাকা শোধন করতে নিরিবিলিতে চলে গেল। ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। কিরে, কি করতে হবে বুঝতে পেরেছিস তো? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আরে আরে, এ তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। আরে বৃষ্টি যখন এলো তখন তখন বন্ধ হোক যজ্ঞ। কিন্তু মহারাজ, এত আয়োজন, এত চাল কাপড় ঘি স্বর্ণমুদ্রা। তাই তো, এখন তাহলে এগুলো দিয়ে কি করি? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। রাজপণ্ডিত গেল তো গেলই, এতক্ষণ যে কি করছে কে জানে। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি এসে পড়বে। গোপালের খুদে বাহিনী যে নকল তলিটা নিয়ে পালালো। এখন আমি কি করি? চুরি গেছে বলে মহারাজের কাছে নালিশটাও যে করা যাবে না, তাহলে তো কেঁচো করতে সাপ বেরিয়ে পড়বে। হায় 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 হায়। হলো বলো তো রাজপণ্ডিত, সেই যে গেল তো গেলই। কি জানি বাবা, সোনা শোধন করতে যে এত সময় লাগে কার বাবা জানত। চিন্তা করবেন না মহারাজ, যজ্ঞের স্বর্ণমুদ্রা শোধন বলে কথা। এই তুমি থামো তো, তখন থেকে শুধু একই গান শুনিয়ে যাচ্ছে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আরে এদিকে যে শুভ সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। শুধু কি সময়, আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা কি লক্ষ্য করেছেন মহারাজ? আমার তো মনে হয় খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি এসে পড়বে। তাই তো, সে তো যজ্ঞের আগুন টাগুন সব নিভিয়ে দেবে। কিন্তু রাজপণ্ডিত কোথায় গেল? এই তো আমি এসে গেছি মহারাজ, এক্ষুনি শুরু করছি যজ্ঞ। তার কি আর খুব একটা দরকার আছে রাজপণ্ডিত? যে দেখুন, আকাশের দিকে কালো মেঘে ছেয়ে গেছে সারা দিগন্ত।
মহারাজ, বিজ্ঞানীর কথাই ফলে গেল। 8 থেকে 10 দিনের মধ্যেই বৃষ্টি এলো। কোথায় ফলেছে? আকাশ জুড়ে মেঘ করা মানে বৃষ্টি নামা নয়। এমন তো হতে পারে এই মেঘ কেটে যাবে। মহারাজ, আপনি গোপালের কথায় কান না দিয়ে যজ্ঞ শুরু করতে বলুন। আরে আরে, এ তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। আরে বৃষ্টি যখন এলো তখন তখন বন্ধ হোক যজ্ঞ। কিন্তু মহারাজ, এত আয়োজন, এত চাল, কাপড়, ঘি, স্বর্ণমুদ্রা। তাই তো, এখন তাহলে এগুলো দিয়ে কি করি? আমি বলি কি মহারাজ, যজ্ঞ হলে এগুলোর কিছু আগুনের পেটে আর কিছু রাজপণ্ডিতের ঘরে যেত। তার থেকে গরিব প্রজাদের মধ্যে এসব চাল, কাপড়, ঘি, স্বর্ণমুদ্রা বিলিয়ে দিলে হয় না? সব আমদানি গেল। এবারে বৃষ্টি দেরিতে আসার জন্য তেমন ফসল ফলেনি। বেচারারা এগুলো পেলে খুশি হবে মহারাজ। সামনে দুর্গামা আসছেন, এগুলো পেলে হাসি ফুটবে গরিব প্রজাদের মুখে মহারাজ। এটাই তো আসল যজ্ঞ। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। এসো এসো বিজ্ঞানী, কাছে এসো, কাছে এসো। মহারাজ, অনুমতি পেলে আমি কারো কারো উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকের এই আনন্দের দিনে তোমায় আর মুখ বন্ধ করতে বলবো না। মজা করে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। হ্যাঁ, একেই বুঝি বলে চালাকির দ্বারা মহৎ কাজ সফল হয় না। কি বলেন মহারাজ? একেবারে ঠিক বলেছো। কিন্তু কথাটা তুমি কার উদ্দেশ্যে বললে গোপাল? ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। যে বোঝার সে ঠিক বুঝেছে মহারাজ। আহারে রাজপণ্ডিত, ঝড়ে বকও মরল না, তাই তোমার কেরামতিও ফলল না। মনে বড় লেগেছে, তাই না? কি গোপাল, বাজার করে ফিরছো? হ্যাঁ, ওই রকম আর কি। তা হাতের থলিটা তো ছোট কেন? কি করব বলুন, যেমন বেতন তেমন বাজার। বেশি বড় থলি বইতে গেলে তো আবার আপনার মতো বড় বড় কুকীর্তি করতে হয়। কি বলতে চাইছো তুমি? না মানে ওই যে মাঝে মধ্যেই আপনি যা করে থাকেন, যেন তেন প্রকারেণ মহারাজকে ঠকিয়ে ওই রাজকোষ থেকে টাকা হাতিয়ে নেওয়া। গোপাল, এরকম উল্টো পাল্টা কথা বললে না। এ বাবা, উল্টো পাল্টা আবার বললাম কখন? সত্যি কথা বলতে কি, আপনার এই গুণের কথা কে আর না জানে বলুন? দেখুন দেখুন, ওই যে লোকটা যাচ্ছে, ওকে ডেকে জিজ্ঞেস করলো না, ও আপনার গুণের কথা বলে দেবে। গোপাল, এ বাবা, খামোকা রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একবার জিজ্ঞেস করেই দেখি। অর্বাচীন, আমার সাধের মাছ, দাঁড়া বেটা চিলের বউ, আজ তোর হচ্ছে। আলু পটল রাস্তায় গড়াগড়ি খেলো রে। তুলে দাও। দেখছো না চিলের পেছনে দৌড়চ্ছি। হায় হায়
মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। কেঁদো না গো দিদি, কেঁদো না। মানুষের শরীর আর মাথার চাল কি চিরকাল এক থাকে নাকি? একদিন না একদিন ভেঙে তো পড়বে। গোপাল দাদাকে আসতে দাও, দেখো ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে। কে ব্যবস্থা করবে? তোমার দাদা? তবেই হয়েছে। কতদিন ধরে বলে যাচ্ছি ওগো, চালের গতিক সুবিধের নয়, চালের গতিক একদম সুবিধের নয়। ঝুরঝুর ঝুরঝুর করে পচা খড় ঝরে পড়ছে। চালটা সারাও গো, সারাও। কিন্তু কীটের মরণ কান দিয়েছে আমার কথায়। আজ একদিকটা পড়লো ভেঙে, সামনে বর্ষা আসছে, ওই বর্ষায় আমি কোথায় যাব গো? আরে অত চিন্তা করো না তো, তেমন হলে কটা দিন আমাদের ওখানে গিয়ে থাকবে। কেন, বোনের বাড়ি কেউ কি গিয়ে থাকে না? তাহলে খুব মজা হবে, সারাক্ষণ শুধু গোপাল দাদুর গল্প শুনবো। হায় হায় হায়, এ আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। ছাড়া চিল, আজকে খুব পালিয়ে গেলি, কিন্তু ভালো করে চিনে রেখেছি তোকে। যেদিন ধরতে পারবো না, পেট চিরে সব কুঁচো চিংড়ি বের করে নেব। হ্যাঁ ওগো, ওগো আমার কি সর্বনাশ হলো গো। এ তো মহাবিপদ। কুচো চিংড়ির থলি ছিনতাই হলো আমার, আর গলা ছেড়ে কাঁদতে বসলেন উনি। ওগো, গলা ছেড়ে কি এমনি কাঁদছি গো? একবার ঘরের ভেতরে গিয়ে দেখে এসো গো, মাথার চালের একদিক যে ভেঙে পড়েছে গো। সে কি? তাহলে তো খুব মুশকিল। ওফ, কার মুখ দেখেছে আজকে উঠেছিলাম কে জানে। হাত থেকে কুচো চিংড়ির থলি গেল, ঘরের চাল গেল। ও কি ক্ষতি, কি ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি। কত টাকা আবার গচ্চা যাবে। বাংলায় একটা কথা আছে না, কয়লাকে যতই ধোয়া হোক না কেন, ময়লা কিছুতেই যায় না। এ কথা কেন বলছেন মহারাজ? আরে বলছি কি আর সাধে, বলছি গোপালের ব্যবহারে। এত করে বলা সত্ত্বেও একদিনও যদি সময় মতো আসে। ইয়ার এমন নতুন কথা কি? কিছু মনে করবেন না মহারাজ, আসলে আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে পেয়ে ও এতটা বেপরোয়া হয়ে গেছে। আজ আসতে দাও ওকে, আজ দেখিয়ে দেব খারাপ ব্যবহার কাকে বলে। আর কত খারাপ ব্যবহার করবেন মহারাজ? মানে বলছিলাম, মাথার উপর ওই যে উনি বসে আছেন, তিনি আর আমার সঙ্গে আর কত খারাপ ব্যবহার করবেন। কি বলবো মহারাজ, আমার এখন খুব খারাপ সময় চলছে। কিরকম কিরকম? দেখুন না, সকালে হাত থেকে কুচো চিংড়ির থলি চিল এসে ছো মেরে নিয়ে পালালো। ওদিকে বাড়ি গিয়ে দেখি ঘরের চালের একদিক ধসে গেছে। এই সব সামলে আস্তে আস্তে এত দেরি হয়ে গেল, মাথায় যে এখন কত দুশ্চিন্তা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সকালে আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলার ফল হাতে হাতে পেয়েছি। ঠিক হয়েছে। আচ্ছা গোপাল, গতবার বর্ষার মুখে তো চাল ছাড়াবার জন্য তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলে, তা সে টাকা দিয়ে চাল সারাওনি কেন? কি করে সারাবো মহারাজ? ওই যে কথায় আছে না, অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আপনার দেওয়া চাল সারাবার টাকা তো খাবার কিনতেই খরচা হয়ে গেল। চালের টাকায় চাল কেনা খুব খারাপ কাজ। বর্ষাকালে জল পড়বে, পড়তে পারে বাজ। না গোপাল না, চাল সারাবার টাকায় চাল কিনে খুব খারাপ কাজ করেছো তুমি। স্বীকার করছি মহারাজ, খারাপ কাজ করেছি, কিন্তু এবার যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন। একেবারে দেবেন না মহারাজ, দেখবেন এবারে হয়তো চাল ছাড়াবার টাকায় ডাল কিনে বসবে। ওর ছলনার তো আর শেষ নেই মহারাজ। না গোপাল, আর তোমার টাকা দিতে পারবো না। নিজের চাল সারাবার ব্যবস্থা নিজেকেই করতে হবে তোমায়। এবারে বোঝো, কত ধানে কত চাল। এ বাবা, আকাশের জল যে গায়ে পড়ছে।
হায় হায় হায়, এ আমি কার হাতে পড়লাম গো? ঘরের ভাঙা চালটাও মেরামত ওই শুরু হয়ে গেল মাঝরাত্রিরে কীর্তন। কীর্তন না গিয়ে রাগ প্রধান গাইবে? বলি সারা রাত ঘরের মধ্যে বসে বৃষ্টিতে ভিজে যাবে। আরে জল পড়ছে তো এদিক দিয়ে, তা ওদিকে সরে গিয়ে শুলেই তো হয়। আমি কোন ওদিকে নড়বো না। হ্যাঁ, কালকের মধ্যে ঘরে চাল সারিয়ে না দিলে আমি কিন্তু ভিজে ভিজেই মরে যাব, এই বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালই ঘরামিকে ডেকে আনবো। এখন একটু সরে গিয়ে শো তো দেখি। কি গো, কি বুঝলে? কত খরচ পড়বে গো? দেখো গোপাল দাদা, এই চালের অবস্থা তো একেবারে শোচনীয় হয়ে গেছে গো। ওই টাপ্পি টাপ্পি দিয়ে কোনো কাজ হবে বলে তো মনে হয় না। তাহলে কি করতে হবে বলো? পুরো চাল ফেলে দিয়ে নতুন করে সবটা ছাইতে হবে। বাবা, এই তো অনেক খরচের ব্যাপার। সে তো খরচ একটু হবেই। কত? 150-200 টাকা তো বটেই। কি হলো গোপাল দাদা, বসে পড়লে যে বড় শরীর খারাপ লাগছে? ওই মানে তোমার খরচের বহর শুনে মাথাটা কেমন বো করে ঘুরে গেল ভাই। তাহলে আমি চলি। কোথাও যাবে না তুমি। বলি কাল থেকেই চালটা সরাতে শুরু করে দাও। ওই কিপটে বুড়োকে ধরে খরচ খরচা আমি ঠিক আদায় করে নেব। সব চাল খুলে সারাতে গেলে না ওই সপ্তাহ খানেকের মতো সময় লাগবে। কিন্তু সপ্তাহ খানেক? গো, এই কদিন আমরা থাকবো কোথায়? সে তো আমার জানার কথা নয়। বিয়ে করে আমায় ঘরে এনেছো, আমার থাকা আর খাওয়ার দায়িত্ব তো তোমার। বোঝো এবার। ওহ, কি কুক্ষণে যে বিয়ে করতে গেছিলাম। প্রকৃতির চরিত্র বোঝা কার সাধ্য। কাল রাতে কত ঝমঝম করে বৃষ্টি, আর আজ সকালে কেমন ঝলমলে রোদ। প্রণাম মহারাজ। কি ব্যাপার এই সাত সকালে তুমি? মহারাজ, চাল সারাবার ব্যবস্থা হয়ে গেছে মহারাজ। ভালো কথা। তা আমায় কি করতে হবে? না না মহারাজ, টাকা দিতে হবে না। ঠিক করেছি ভোলা ময়রার কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার করে চাল সারাবো, তারপর না খেয়ে ওই টাকা শোধ করব মহারাজ। খুব ভালো, খুব ভালো। কিন্তু মহারাজ, আমি থাকবো কোথায়? কোথায় থাকবে মানে? ঘরামি বলেছে সমস্ত চালটা খুলে ফেলবে আর সারাতে লাগবে 1 সপ্তাহ। এই কটা দিন আমি কোথায় মাথা গুজবো মহারাজ? ও, সেসব আমি কি জানি। তোমার তো চেনা শোনা অনেকে আছে, তাদের কারোর বাড়িতে কটা দিন কাটিয়ে দাও না। হ্যাঁ, ওই পুটির মা বলেছে বটে, তবে তার নিজেরই তো ছোট ঘর, তার উপর বাচ্চা কাচ্চা। আচ্ছা মহারাজ, কটা দিন আপনার বাড়িতে যদি থাকি? না 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 না, সেটা হয় না। তুমি অন্য কোথাও ব্যবস্থা দেখো। কি ব্যাপার মন্ত্রী? মহারাজ, আমাকে কটা দিন ছুটি দিতে হবে। রাজসভায় তো আর এসব কথা বলা যায় না, তাই একান্তে বলতে এলাম। ছুটি নিয়ে কি করবে? আগে একটু শ্বশুর বাড়ি যাব, ওই 1 সপ্তাহের জন্যে। মন্ত্রী মশাই তাহলে 1 সপ্তাহ থাকবে না? ওকে একটু বলে দেখি যদি কটা দিন থাকতে দেয়। তা কবে যাবে ঠিক করেছো? হ্যাঁ, সেটা এখনো ঠিক করিনি। ঠিক হলেই আপনাকে বলে যাব। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা, এসো এসো। মন্ত্রী মশাই, যাবার সময় ঠিক পিছু ডাকলো। বলো, কি বলবে বলো। আসলে আমার ঘরের চাল তো সারানো হবে, কিন্তু তার জন্য 1 সপ্তাহ আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। থাকতে হবে তো হবে। তাই বলছিলাম কি, আপনি তো 1 সপ্তাহ মতো থাকবেন না, তাই কটা দিন যদি আমাদের থাকতে দেন, মানে আপনার বাড়িতে। হাসালে? আচ্ছা, আমার বাড়ি তোমায় থাকতে দেব কোন আনন্দে? আনন্দে না হোক, দুঃখের সঙ্গেই দিন। না না, ওসব হবে না। তোমার মতো লোককে ঘরে থাকতে দেওয়া আর খাল কেটে কুমির আনা একই ব্যাপার। গোপাল কি তাহলে কুমির নাকি? কি গোপাল, মন্ত্রীর কথার উত্তর দাও। মুখে তো দেব না, কাজে দেব। কি আর উত্তর দেব মহারাজ? ওই যে কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকে তো লাথি মারে। দেখেছেন মহারাজ,
গোপালের সাহসটা দেখেছেন? আমাকে চামচিকে বলল। এ বাবা, আমি আবার আপনাকে চামচিকে বললাম কখন? আমি তো শুধু একটা বাংলা প্রবাদ বললাম মাত্র। যাকে যাক, কথা বাড়িয়ে লাভ নেই। কেউই যখন থাকতে দেবেন না, তখন আমি আসি। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? খুব পেরেছি গোপাল দাদু, দেখো না কি করি। হাড় একেবারে কাঁপিয়ে দেব, এমন নাচা নাচিয়ে দেব যে পালাতে আর পথ পাবে না। বাহ, এই তো চাই। তাহলে রাতের বেলা আবার দেখা হবে। পুটি, তোদের ওটাকে তাহলে কোলে করে নিয়ে আসিস। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, আয় আয়। রান্নাঘরে বাসন পড়ার শব্দ হলো না? তাহলে তাহলে কি চোর ঢুকলো? এই এই একবার ওঠো তো। এই সবে চোখটা লেগেছিল, দিলে ঘুমের 12টা বাজিয়ে। কেন, কি হলো? কি উঠবে কেন? রান্নাঘর থেকে ঝন ঝন করে বাসন পড়ার শব্দ হলো, মনে হচ্ছে চোর ঢুকেছে। সে কি, ঠিক শুনেছো তো? ঠিক শুনেছি মানে ওই শব্দেই তো ঘুম ভেঙে গেল। দাঁড়াও দাঁড়াও, দেখছি। কে 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 রে? বাবা, এটা আবার কে রে? এ তো চোর নয়। ওরে বাবা, এই কি হলো গো? হ্যাঁ, চাদরে মাথা মুখ ঢেকে এমন করে কাঁপছো কেন? জানলাটা হুট করে খুলে গেল, তারপর দেখি দুটো চোখ জল জল করছে, জল জল করছে। জানলায় একটা কালো বিড়াল। সে কি, জানলায় তো ছিটকিনি ছিল, আর কালো বিড়াল কোত্থেকে এলো? আর উনুনের ওপর ওই সাদা মূর্তি। ওগো, আমাদের কি হবে গো? কালো বিড়াল তো খুব খারাপ জিনিস। জন্মে তো আমাদের বাড়িতে কোনো কালো বিড়াল দেখিনি। সারা জেগে থাকতে হবে, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করা যাবে। বুঝলে দাদু, ভয় দেখানোটা না বেশ জব্বর হয়েছে, কি বলো? খুব ভালো কাজ হয়েছে। পুচকে, এখন তোকে একটা কাজ দেব। বলো দাদু। তোকে মন্ত্রী মশাইয়ের বাড়ির কাছে পিঠে থাকতে হবে, তবে খবরদার দেখতে যেন না পায়। আরে কিচ্ছু পাবে না, তুমি শুধু বলে দাও আমায় কি করতে হবে। তুই শুধু জেনে আসবি মন্ত্রী মশাই আজ কি করছে। ঠিক আছে। ওগো, কিছু একটা করো। কাল রাতে যা ঘটেছে তাতে আমার মন বলছে এ নির্ঘাত ভূতের কাজ। ঠিক আছে, আমি কুঞ্জোজাকে ডেকে আনছি, ও এসে ঠিক বলে দেবে এ ভূতের কাজ না মানুষের কাজ। আর ভূতের কাজ হলে ঝাড়ফুঁক করে ঠিক ভূত তাড়িয়ে দেবে, আর মানুষের কাজ হলে ব্যবস্থা নেব আমি ওর বাড়ি যাচ্ছি। কিরে, কোনো খবর আছে? আছে মানে জব্বর খবর। ভূত তাড়ানোর জন্য মন্ত্রী মশাই কুঞ্জ ওঝাকে ডাকতে গেছে। ঠিক আছে। কুঞ্জ, ও কুঞ্জ, কুঞ্জ। আমার ঘরে মন্ত্রী মশাইয়ের আগমন, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, আসুন আসুন। আমার দুর্ভাগ্য, তাই তোর সৌভাগ্য।
হেঁয়ালিটা ঠিক বুঝলাম না মন্ত্রীমশাই। শোন, কাল রাতে আমার বাড়িতে মনে হচ্ছে ভূতের উৎপাত হয়েছিল। তোকে শুধু গুণে বলে দিতে হবে এ ভূতের কাজ না মানুষের কাজ। ভূতের কাজ হলে ভূত তাড়াবি তুই, আর মানুষ হলে শাস্তি দেব আমি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, আমি গোছ গাছ করেই ফুরুত করে চলে আসছি। কুঞ্জরে, কি সৌভাগ্য গোপাল দাদা যে। এসো এসো দাদা। শোন কুঞ্জ, তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা, পাজি মন্ত্রীটাকে এমন ভয় দেখাবো যে চিরদিনের জন্য না হোক কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে একবারে লেজ তুলে পগার পার হয়ে যাবে। কি বুঝলি কুঞ্জ, রাতে কি ভূত সত্যি সত্যি এসেছিল? কথা নয়, কথা নয়, গণনা করতে দিন, গণনা করতে দিন। কি বললে তুমি? তুমি আবার ফিরে এসেছো? হ্যাঁ, কে এসেছে কুঞ্জ? মন্ত্রীমশাই, এ যে সে কেউ নয়, স্বয়ং ব্রহ্মদত্তী বাবা। এই যে ভিটে, আজ থেকে 181 বছর আগে এই ভিটেতে ছিল এক বেলগাছ, আর সেই বেলগাছে থাকতেন এক ব্রহ্মদৈত্যী। তিনি 181 বছর ঘুমন আর তারপর 10 দিন জাগেন। বলিস কি রে? তিনি এখন জেগেছেন, হ্যাঁ জেগেছেন, জেগেছেন, আর জেগেই তার সেই বেলগাছ না দেখতে পেয়ে খুব খেপে গেছেন। এ বাবা, চিমটি কাটছেন দেখুন। আর তিনি একবারে খেপলে আর রক্ষে নেই মন্ত্রীমশাই, আর রক্ষে নেই। তাহলে কি হবে? বাঁচতে হলে 10 দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। তিনি হয়তো এই 10 দিনেই সবকিছু লন্ডভন্ড করে দেবেন। হ্যাঁ, লন্ডভন্ড করে দেবেন, কিন্তু তারপর ঘুমিয়ে পড়লে আবার সব ঠান্ডা। না না, ঠিক আছে, কটা দিন না হয় আমরা আমার বাপের বাড়ি গিয়ে থাকবো। তাহলে তাই করুন, প্রাণের থেকে বড় তো আর কিছু হতে পারে না, নাকি? আমি তাহলে চললাম মন্ত্রীমশাই, কেমন? আপনি কিন্তু তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আয়, এখানে আর এক মুহূর্ত নয়, যত তাড়াতাড়ি সম্ভব টাকা কড়ি গয়নাগাটি নিয়ে চলে যেতে হবে। নাও নাও গিন্নি, তাড়াতাড়ি করো। ব্যাপার মন্ত্রী মশাই, অন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? জমের বাড়ি থেকে বাঁচতে শ্বশুর বাড়ি যাচ্ছি। আর আপনার বাড়ি? ওটা এখন ভূতের বাড়ি। আরে দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। মন্ত্রী মশাই, কি হলো কি? বলছিলাম কি, আমার বাড়ির চাল তো সারানো হবে, তাই কটা দিন যদি আপনার বাড়িতে থাকার অনুমতি দেন। তাহলে থাকো গিয়ে। তবে ভূতে এসে ঘাড় মটকে দিলে আমাকে আবার দোষ দিও না কিন্তু। যা, তোদের দিদাকে গিয়ে খবর দে, বলগে যা থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই না হলে গোপাল দাদু দুষ্টু বুদ্ধিতে যার জুড়ি মেলা ভার। এই দিকটা ঘোরা হয়নি। হ্যাঁ, ওইখানটায় থাকতে পারি। না, উত্তর পূর্ব কোণ মানে তো ওই দিকটা না। যা, আবার সব গুলিয়ে গেল।
তাহলে আবার ওই দিক থেকে খোঁড়া শুরু করি। হ্যাঁ, এবার না, এবার ঠিক পাবো। গিন্নি কোথায় গেল? এত সকালে ঘুম থেকে ওঠার বান্দা তো উনি নন। উঠেই যখন পড়েছে, তখন গিন্নি এক কাপ গরম গরম চা খাও দেখি। এইবার মনে পড়েছে, ঈশান কোণের দিকে 22 হাত হেঁটে তারপর ডান দিকে 3.5 পা অন্তর গর্ত করতে হবে। তখন থেকে চা চা করে চাতক পাখির মতো কি হলো? বলি হলোটা কি? সকালবেলা উঠে এমন চিচি করছো কেন? আরে এই তোমার কাণ্ড কারখানা দেখি তো সব কেমন গু গু গু। থাক, সকালবেলা ওইসব গু গু করতে হবে না। কান খুলে শোনো, এখানে না, এখানেই কোথাও গুপ্তধন রয়েছে। কি গুপ্তধন? না না পণ্ডিত, শিক্ষা খাতে কারি কারি টাকা দিয়েও তো দেখছি কাজের কাজ কিছুই হচ্ছে না। কি করব মহারাজ, ছাত্রদের পড়ায় মন নেই, সব ডান পিটে ছোকরা। ফাঁকি ফাঁকি মহারাজ, ফাঁকি। সবাই ফাঁকি দিতে একবারে ওস্তাদ। না না, ফাঁকি একদম বরদাস্ত হবে না, পড়াতে তো মন বসাতেই হবে। কিন্তু কি করে মহারাজ, কোনো উপায়ই তো কিছু হচ্ছে না। গোপাল, তুমি ভরসা, এই কোনো একটা উপায় বাতলাও, মানে কি করা যায়? ও আর কি উপায় বলবে? হ্যাঁ, মনে হচ্ছে ফাঁকি দিয়ে দিয়ে নিজেই ফাঁকে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তো ব্যাপার কি গোপাল, তোমার মতন অমন হাসি খুশি লোক এমন মন মরা কেন? মহারাজ, আমার বইয়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে মহারাজ। মানে সোজা কথায় পাগল হয়ে গেছে। কিন্তু কেন, মানে কিভাবে? গিন্নি নাওয়া খাওয়া ভুলে এখন গুপ্তধন খুঁজছে। গুপ্তধন খুঁজছে? তবে আর বলছি কি মহারাজ, কোন এক সাধু নাকি তাকে দৈব নির্দেশ দিয়েছে, তাই শুনেই সে ওই সারা উঠোন খুঁড়ে যাচ্ছে। সে কি কথা? কিন্তু কে সেই সাধু, মানে কে দিল এমন দৈব নির্দেশ? ও গিন্নি, গিন্নি, গিন্নি গো, বলি অনেক তো খোঁড়াখুড়ি হলো, কিছু পেলে? না 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 না, এখনো পাইনি। তবে আর কি, এবার তো বুঝলে ওই গুপ্তধন টুপ্তধন বলে কিছু নেই। না না বাবা, এত সহজে হাল ছেড়ে দিলে কি চলে? পুজোর আগে ওটা পেলে কেনাকাটিগুলো করা যাবে। ওরে মাথা মোটা, ঠক ঠক করে মাটি না খুঁড়ে টুকটুক করে বইয়ের পাতা উল্টা না, কাজের কাজ হবে। হ্যাঁ, মাটি খুঁড়েই যদি বড়লোক হওয়া যায় তাহলে বই পড়ে আর কি হবে? দেখো দেখো, বাচ্চা ছেলেটা পর্যন্ত বুঝে গেছে, শুধু তোমার মাথায় যে কবে এটা ঢুকবে কে জানে। নিজের মাথাটা তো গেছেই, সঙ্গে মনে হচ্ছে আমারটাও খাবে। না না না, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। অলখ নিরঞ্জন, বল মেয়ে, তোর কিসের চিন্তা? সাধু বাবা, কিন্তু কিন্তু এই গলাটা আমার কেমন চেনা চেনা লাগছে। তবে কি? আরে ওই মেয়ে, মটকা মেরে আর কতক্ষণ পড়ে থাকবি? ও তোর কপালে যে রাজ ঐশ্বর্য লেখা আছে। কে বললো? কি বিশ্বাস হচ্ছে না? এই সাধুর কথায় বিশ্বাস হচ্ছে না? তবে যা, উঠোনটা খুঁড়ে দেখ, ঘরা ঘরা গুপ্তধন। কিন্তু আপনি? অলখ নিরঞ্জন, গুপ্তধন পাবি। কিন্তু আপনি কি করে জানলেন? ওরে খেপি, আমি তো সব জানি। এ বিশ্ব সংসারে কোনো কিছুই আমার অজানা নয়। তবে কি আপনি সেই সাধু যার? বুঝেছিস তাহলে এতক্ষণ পরে বুঝতে পেরেছিস? আমার কি কপাল! বসুন সাধু মহারাজ, বসুন। আমি আপনার ফলাহারের ব্যবস্থা করি। হ্যাঁ বসুন। থাক, এসবের আবার কি দরকার? হ্যাঁ, আমি তো আবার আসবো, মাঝে মধ্যেই আসবো। আসবেন তো ঠিক? সাক্ষাৎ ভগবান আমার ঘরে এসেছেন আজ। আসবো, দুদিন পরে এসে তোকে গুপ্তধনের পথ দেখাবো, তবেই তো পুজোর আগে টাকাগুলো পাবি।
আর কি গিন্নি বেশ হাসি খুশি লাগছে। তবে কি সত্যি সত্যি গুপ্তধন পেয়ে গেলে নাকি? হ্যাঁ না গো না, তার থেকেও বেশি। হ্যাঁ গুপ্তধনের থেকেও বেশি কিছু? হ্যাঁ গো, আজ সাক্ষাৎ ভগবান এক সাধুর বেশে আমাদের ঘরে এসেছিলেন। বটে, তা সাধু কি বললো? আবার আসবেন বলেছেন। প্রথমে গুপ্তধন, তারপর আবার সাধু। না না, রহস্য ক্রমশ জটিল হচ্ছে। এবার দেখছি এ রহস্যের একটা কিনারা আমায় করতেই হবে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। তোমার বাবাজিকে দেখার যখন সৌভাগ্য নেই, তখন তাকে সেবা করার জন্য অন্য কোনো উপায় তো বার করতেই হবে। উপায়? হ্যাঁ, তবে তার জন্য আমাকে একটু একলা থাকতে হবে কিছুক্ষণ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এই যে গোপাল, তোমার তোমার গিন্নির মাথা থেকে ভূতের বেড়াম নামলো? নামলো কি বলছেন মহারাজ? সে তো আরো জাঁকিয়ে বসছে। হ্যাঁ, সে কি কথা? না না, এ মোটেই ভালো কথা নয়। আমি বলি কি, তুমি বরং ওই কবিরাজকে ডেকে ভালো করে একটু চিকিৎসা করা। আমার মনে হয় ও সব না করে বরং একজন ভালো ওঝা ডেকে আচ্ছা করে ঝেঁটিয়ে ওই ভূতকে তাড়াতে হবে। কি বলছো? শেষে ঝাঁটা পেটা? আমার জানাশোনা একজন ভালো তান্ত্রিক আছে, বললে তার ঠিকানাও দিতে পারি। না না, এই উপায়টাও নেহাত মন্দ নয়। আসলে আমি না মানুষের বিপদে চুপ করে বসে থাকতে পারি না, এই আমার বড় দোষ। না মহারাজ, সব কবিরাজ বৈদ্য করে কিচ্ছু হবে বলে মনে হয় না। সে কি গোপাল? হ্যাঁ, তবে কি তুমি হার মেনে নেবে? হার না মেনে উপায় কি? হ্যাঁ বেটা এমন ফ্যাসাদে পড়েছে, মনে হচ্ছে সাধু বাবার দর্শনেই আমার মুক্তি। সাধু বাবা? বাবা রে বাবা, শেষে কি গিন্নির সঙ্গে সঙ্গে গোপালের মাথাটাও খারাপ হয়ে গেল? ইয়ে মহারাজ, আমার না একটা জরুরি দরকার আছে, আমি এখন আসছি। এসব যে কি হচ্ছে, আমার তো মাথায় কিছুতেই কিছু ঢুকছে না। আপনার মাথায় ঢুকুক আর নাই ঢুকুক, সাধু যে আমার বাড়িতে মাঝে মাঝেই ঢুকছে মহারাজ। কি গো গিন্নি, তোমার সাধু বাবার যে দেখাই নাই? আসবে আসবে আসবে, ছটফট করলে কি আর অমন মহাপুরুষের দেখা পাওয়া যায়? না না না, আমি বলছি যে তিনি কি আদৌ আসবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবেন তো। এই তো কাল তুমি যখন ছিলে না, তখন এসেছিলেন। নাওয়া খাওয়া শিখে তুলে সেই সকাল থেকে বসে আছে, অথচ তার দেখা নাই। তুমি আছো বলেই মনে হয় বাবা আজ আসেনি। কেন কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে তোমার বাবাকে কামড়ে দেবো? এই তোমার মতো অবিশ্বাসীদের বাবা কিছুতেই দর্শন দেবেন না। যাও 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 যাও, তুমি এখন রাত সবাই যাও তো। হ্যাঁ হ্যাঁ যাবো, সেখানেই যাবো। এই গোপাল, সাধুর দেখা পেলে? না না মহারাজ, সে কপাল আর হলো কই। কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? তবে কি তারা দেখাই পাওয়া যাবে না? সাধুরা সব অন্তর্যামী হন, কে যে পাপী আর কে যে পুণ্যবান সব ওরা বোঝেন। তবে আমায় যে এক্ষুনি জরুরি দরকার, একবার একটু যেতে হবে। যাবে? হ্যাঁ, তা যখন জরুরি দরকার তখন আর আটকাই কেন? আরে আজকাল প্রায় মন্ত্রীর জরুরি দরকার পড়ছে, ব্যাপারটা কি? তবে কি আবার কি ভাবছো? না না না, আমি ভাবছিলাম আমি না থাকলেই বোধহয় আমার বউ সাধুকে কায়দা করে গুপ্তধনের হদিশ পাবে মহারাজ। সেই আশাতেই নাচো আর কি। তাই আমি ঠিক করেছি কাল থেকে ওই দিন কয়েকের জন্য আমি ওই মামার বাড়ি চলে যাব। মামার বাড়ি চলে যাব। মামার বাড়ি যাবে? আরে বাস, এ তো দারুণ খবর। তাই 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 মামার বাড়ি যাই। তোমার আবার কি হলো? না না বাবা, ওই বলছিলাম আমি এখন যাই।
এই দেখো আবার ভুরু কুচকে কি সব ভাবছে। আরে বাবা রে, ভাবলে কি বউ ভালো হয়ে যাবে? না মহারাজ, ওই ভাবলে ভালো হবে না, তবে ভালো করে ভাবলে মনে হচ্ছে খেলাটা আমি ধরেই ফেলবো মহারাজ। খেলা? কি বলছো? কিসের খেলা? না না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়, ওই আমার আর সাধু বাবার ওই লুকোচুরি খেলা মহারাজ। কি গো, এই থলি ভর্তি করে অত কি এনেছো গো? সে না হয় বলছি, কিন্তু কিন্তু তার আগে তুমি আমায় বলো তো, আজ সাধু বাবা এসেছিল কিনা? হ্যাঁ, উনি তো আজও এসেছিলেন। এসে বললেন ওনার নাকি কি একটা যজ্ঞ করার আছে। তাই নাকি? তা তোমাকে হঠাৎ এসব শোনানোর কারণ কি? কোথায় কোথায় ওরকম কারণ না খুঁজে মনটাকে একটু পরিষ্কার করো তো। আমি যেমন যজ্ঞের কথা শুনেই বাবাজিকে 2 কিলো চাল, 2 কিলো ডাল আর আর একটা ধুতি আর 100টা টাকা দিয়েছি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। তা তুমি যখন এত কিছু করছো তখন আমাকেও একটু কিছু করতেই হয়। হ্যাঁ তাই? সত্যি? হ্যাঁ সত্যি, নয় তো কি মিথ্যে? তোমার বাবাজিকে দেখার যখন সৌভাগ্য নেই তখন তাকে সেবা করার জন্য অন্য কোনো উপায় তো বার করতেই হবে। উপায়? হ্যাঁ, তবে তার জন্য আমাকে একটু একলা থাকতে হবে কিছুক্ষণ। দেখি দেখি দেখি, হ্যাঁ ব্যাস ব্যাস, নারকেল করা হয়ে গেছে। এদিকে দেখি তো, হ্যাঁ এই তো গুড়ের পাকটাও হয়ে গেছে। বাহ বাহ বাবা, চমৎকার পাক হয়েছে। এইবার এই নারকেল কোড়াটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। নারকেল নাড়ু খেয়ে সাধু নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নারকেল নাড়ু খেয়ে সাধু নাচিতে লাগিল। এই তো হয়ে এসেছে। কি এত করছো বলো তো? যত্ন করে বানাচ্ছি তো, দেরি তো একটু হবেই গিন্নি। দেখি 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 দেখি, এবার আসল কাজটা করে ফেলি। যাই, এতক্ষণে ব্যাটা নির্ঘাত রাজসভায় পৌঁছে গেছে। আজ আবার গিয়ে অন্য গল্প ফাঁদতে হবে। সেই একঘেয়ে খাবার খেয়ে খেয়ে পেটে একেবারে চড়া পড়ে গেল। আর যদি ভালো মন্দ কিছু সাঁটাতে পারি না, তাড়াতাড়ি পাচালিয়ে যাই, তাড়াতাড়ি যাই। গিন্নি, আমি তাহলে রাজসভায় চললাম। তবে সাধু বাবা যদি আসে তুমি কিন্তু সামনে বসে যত্ন করে এই নাড়ুগুলো খাওয়াবে, কেমন? তুমি কিচ্ছু চিন্তা করো না, পুজোর আগে গুপ্তদান পেতেই হবে। আহা, এর হাতে নাড়ু বানিয়েছে, সবই বাবাজির কৃপা। তাহলে আমার অমন স্বামীর মন কেউ এভাবে ঘুরিয়ে দিতে পারে? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। দে দে, নিশ্চয়ই খাবো। আরে সত্যি তো সাধু বাবা বেশ জাঁকিয়ে বসেছে। তবে কি মহারাজ? না না, সাধুটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আপনার খটকা এক্ষুনি পটকা হয়ে ফেটে যাবে মহারাজ, আর একটু অপেক্ষা করুন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। ব্যাপার কি গোপাল, তোমার না মামার বাড়ি যাওয়ার কথা? যাব মহারাজ, যাব তো, কিন্তু তার আগে যে ওই সাধু বাবাকে মামার বাড়ি পাঠাতে হবে। সাধুও মামার বাড়ি যাবে? শুধু যাবে না, একেবারে ছুটে ছুটে যাবে। আর সেটা দেখার জন্যই তো আপনাকে ডাকতে আসা মহারাজ। কি রে মেয়ে, আজও কি তোর স্বামী বাড়ি নেই? না না না, এই মাত্র তো বেরিয়ে গেল। তবে আবার কি? তবে যাবার আগে নিজে বসে বসে এই নাড়ুগুলো বানিয়েছে আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, দে দে, নিশ্চয়ই খাবো।
আরে সত্যি তো সাধু বাবা বেশ জাঁকিয়ে বসেছে। তবে তবে কি মহারাজ? না না, সাধুটাকে কেমন যেন ওই চেনা চেনা লাগছে। আপনার খটকা এক্ষুনি পটকা হয়ে ফেটে যাবে মহারাজ, আর একটু অপেক্ষা করুন। আপনাকে কিন্তু সবগুলো খেতে হবে। তার বলতে অত যত্ন করে বানিয়েছিস আর আমি খাবো না? এইবারে জমবে খেলা। নল ভেতর ক্যাকড়া, বাপরে গেলুনে গেল গেল। আমার ঠোঁট গেল। এ তো মন্ত্রী মশাই, কি কাণ্ড! এ কি কাণ্ড! কি গিন্নি, এবার সব বুঝলে তো? এর কথা শুনে আমি। আর মহারাজ আপনার খটকা? সত্যি গোপাল, ধন্য ধন্য তোমার গোয়েন্দাগিরি। সব খটকা একেবারে এক ছটকায় পরিষ্কার হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে গুপ্তধন রহস্য। তবে এখানেই শেষ নয়, এখনো বাকি আছে। কাঁকড়ার কামড়ে মন্ত্রীর এখনো 7 দিন খাওয়া বন্ধ করে উপোস করতে হবে। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।